আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দুই ক্যাটাগরির দুইটি ডকুমেন্টস থাকলেই জমি আপনার 100% গ্যারান্টি। কোন কোন ক্যাটাগরির কাগজ আপনার 100% থাকতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার, চলে যাচ্ছে মূল বিষয়। আজকের বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন যে এই বিষয়টিতে আমি একটি মোটরসাইকেলের ছবি দিয়েছি সাহায্যকারী এইডস হিসেবে, অর্থাৎ আপনাদের বোঝানোর স্বার্থে। কারণ এই ধরনের ভিডিও এর আগে আমি কয়েকটি করেছি, কিন্তু আমার এই প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার যারা, তারা সহজে এই বিষয়টা বুঝতে পারে না। তারা কমেন্টসে অনেক ধরনের প্রশ্ন করেন তাদের জমির মালিকানা নিয়ে। তাই আজকে এই ভিডিওটি এমনভাবে করব যেটি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি সর্বপ্রথমে মোটরসাইকেলের বিষয়টি বলি যে আমরা যখন একটি বাইক ক্রয় করার জন্য একটি শোরুমে যাই এবং সেই বাইকটি হবে বৈধ উপায়ে কেনা, অর্থাৎ আপনি একটি বাইক ক্রয় করতেছেন, সেই বাইকটি সরাসরি আপনার বৈধ কাগজ থাকতে হবে। আপনি টাকা পয়সা বুঝাই দিয়ে যখন বাইকটি নেবেন তখন আপনাকে কিন্তু বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখান থেকে সকল প্রকার গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়, গাড়ির লাইসেন্স দেওয়া হয়। এই রেজিস্ট্রেশন বইতে কিন্তু সরাসরি আপনার যে বডি নাম্বার, যেটাকে আমরা চ্যাসিস নাম্বার বলি, ইঞ্জিন নাম্বার, তারপরে আপনার মালিকের নাম, সব কিছু কিন্তু দিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া। এখন ধরুন এই বাইকটি যদি কখনো হারিয়ে যায়, বাইকটি হারিয়ে গেলে আপনি যখন থানায় একটি অভিযোগ করবেন, জিডি করবেন, থানার এরকম দায়িত্বরত কিছু কর্মকর্তা থাকে, তারা এই বাইকগুলিকে খুঁজে বেড়ায়, এই হারিয়ে যাওয়া, চুরি হওয়া যে সমস্ত গাড়িগুলি খুঁজে বেড়ায়। তারপরে এই গাড়িটি যখন ধরা পড়ে তখন আপনাকে কল করে গাড়িটি দিয়ে দেওয়া হবে। কিন্তু এই বিষয়টি যদি একটু ভিন্ন ধরনের হয়, যে গাড়িটি নিয়ে নদীতে ফেলে দিল, আগুন দিয়ে জ্বালাই দিল, তাহলে কিন্তু আপনি আর এই বাইকটি কিন্তু আর ফিরে পাবেন না। তবে আপনার জমির যে ডকুমেন্টস, যেই ডকুমেন্টসগুলির কথা বলবো, সেই ডকুমেন্ট যদি আপনার ঠিক থাকে তাহলে এই জমি কেউ কিন্তু আগুন দিয়ে পোড়ায় ফেলতে পারবে না, এই জমি কেউ মাথায় করে নিয়ে যেতে পারবে না। বাইক হারায় গেলে নদীতে ফেলে দিতে পারবে, আগুন দিয়ে জ্বালায় ফেলতে পারবে, আপনি পাইলে পাইতেও পারেন, সেটা পরের বিষয়। কিন্তু বৈধ উপায়ে চেষ্টা করলে এই বাইক একসময় আপনার কাছে ফিরে আসতে পারে, আবার নাও আসতে পারে। কিন্তু বাইকের কথাটা বললাম এই জন্য যে বাইকের যে বডি নাম্বার, চ্যাসিস নাম্বার, মালিকের নাম, সব কিছু দিয়ে কিন্তু বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আপনাকে কিন্তু একটি রেজিস্ট্রেশন পত্র দেয়, যে রেজিস্ট্রেশনের বুনিয়াদে আপনি এই বাইকটাকে আপনি খুঁজে পাবেন। এটা একটি মুভেবল যানবাহন, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিন্তু জমি, সেই জমি কিন্তু মুভেবল না। এই জমি আপনি যেখানে ক্রয় করবেন সেই জমির যে চৌহদ্দি, জমির মৌজা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মালিকের নাম, দাতার নাম, সব কিছু কিন্তু একটি দলিলের ভিতরে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়। কখনোই এই জমির শ্রেণী পরিবর্তন হতে পারে, এই জমিতে স্থাপনা তৈরি হতে পারে, বাট আপনার জমির যে পজিশন, এই পজিশন কিন্তু ওখান থেকে কেউ আর এক জায়গায় নিয়ে যেতে পারবে না। তাই এই যে দুই ক্যাটাগরির যে কাগজ আপনার লাগবে, এই দুই ক্যাটাগরির কাগজ আপনার যদি এক ক্যাটাগরির কাগজ যদি 100% থাকে তাহলে আপনি জমির মালিক, কেউ আপনার জমি নিতে পারবে না। এবং অন্য ক্যাটাগরির যেটা বলবো তার কাগজে যদি থাকে আপনার কেউ নিতে পারবে না। আপনার 100% গ্যারান্টি। জমি যদি অন্যের দখলেও চলে যায়, আপনি 5 বছর 10 বছর পরে হলেও সেই জমি আদালত কর্তৃক মামলা মকদ্দমা দিয়ে আপনি সেই সম্পত্তি ফিরে আনতে পারবেন। আবার ওয়ারিশি সম্পত্তি যদি হয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সেই সম্পত্তিও যদি অন্য ওয়ারিশরা দিতে না চায়, আপনার 20 বছর পরে হলেও আপনার সেই সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যখন আইনগত দিক থেকে ব্যবস্থা নেবেন, আপনি যখন আদালতের শরণাপন্ন হবেন, তখন আপনার আদালতের জাজমেন্ট অনুযায়ী আপনার সম্পত্তি আপনাকে ফিরে দিতে হবে। তো জমির মালিকানা আমরা পাই কিভাবে? উত্তরাধিকার সূত্রে। তো উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকি
তাহলে আমরা জমির মালিকানা নিয়ে আমরা একক মালিকানা অর্জন করে থাকি। আবার ক্রয় সূত্রেও কিন্তু আমরা জমির মালিকানা পেয়ে থাকি এবং আমরা একক মালিকানা অর্জন করি। তবে এটি দুটি ক্যাটাগরি বললাম এই জন্য, একটি ক্যাটাগরি হচ্ছে খতিয়ান মূলে। আপনি যদি খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করেন, আপনার কাছে যদি দুইটি ডকুমেন্টস থাকে, যেমন সিএস খতিয়ান, আপনার যদি শুধু সিএস খতিয়ানও যদি থাকে, রায়তি স্থিতিবান, এই রায়তি স্থিতিবান যে সিএস খতিয়ান, এই সিএস খতিয়ান থেকে যদি সম্পত্তি পূর্বপুরুষরা কেউ যদি হস্তান্তর না করে, বেচা বিক্রি না করে, কাউকে দান হেবা না করে, এই সিএস খতিয়ানে যদি সম্পত্তি থাকে, পরবর্তী প্রজন্মে যারা, তারা 20 বছর পরে হলেও ওই সম্পত্তি কিন্তু 100% পাবে। রায়তি স্থিতিবান যে সিএস খতিয়ান। এখন আসা যাক, এই রায়তি স্থিতিবান কিন্তু হয়েছে 1940 সালে কিন্তু শেষ হয়েছে ইংরেজদের আমলে, অর্থাৎ তখন এই দেশ শাসন করতো ইংরেজরা, জমিদার প্রথা ছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পরে আরও একটি রেকর্ড খতিয়ান করেছে তড়িঘড়ি করে, সেটি হচ্ছে এসএ খতিয়ান, এস্টেট অ্যাকুইজিশন। জমিদার প্রথা বাদ দিয়ে সরকার সেই সম্পত্তিটি নিজেদের আয়ত্তে নিয়ে তারা আবার রায়তি স্থিতিবানদের নামে আবার সেই এসএ খতিয়ানটি কিন্তু করে দিয়েছে। তো দেখেন, আপনার যদি সিএস খতিয়ানের সাথে যদি এসএ খতিয়ানটা যদি থাকে, তাহলে কিন্তু আরো শক্ত ডকুমেন্টস হয়ে গেল। আর যদি এসএ খতিয়ানটি ভুলে অন্যের নামে হয়ে থাকে, তাহলে মকদ্দমা দিয়ে এসএ খতিয়ান সংশোধন করে কিন্তু আনতে হবে। এই যে দুটি খতিয়ান, এই খতিয়ান মূলের যে ক্যাটাগরির কথা বললাম, এই ক্যাটাগরি কিন্তু এই ডকুমেন্টস আপনার কাছে যদি থাকে, অন্য খতিয়ান অন্যের নামে হয়ে গেছে, আপনি মকদ্দমা করলে আপনি সেই সম্পত্তি কিন্তু ফিরে পাবেন। আপনার কাছে সিএস খতিয়ান, রায়তি স্থিতিবান আছে, সেই খতিয়ান কিন্তু অন্যের নামে যদি হয়ে থাকে, তাহলে সেটা ফিরে আসবে। মোটরসাইকেল চুরি হয়ে গেছে, মোটরসাইকেলের ডকুমেন্টস আছে, আপনি অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে আপনার রেজিস্ট্রেশন কার্ড থেকে সেই মোটরসাইকেল আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। তেমনিভাবে আপনার সিএস খতিয়ান যদি রায়তি স্থিতিবান থাকে, যদি এসএ খতিয়ানও যদি আপনার নামে থাকে, অন্য খতিয়ান যদি অন্যের নামে থাকে, বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন, আপনার সম্পত্তি আপনার কাছে চলে আসবে। এটি হলো একটি ক্যাটাগরির সিস্টেম। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে, আপনি যদি ক্রয় সূত্রে দলিল মূলে যদি মালিক হয়ে থাকেন, তাহলে দলিল মূলে মালিকানা পাওয়ার যখন আপনি জমি রেজিস্ট্রি করে নিলেন দাতার কাছ থেকে, অবশ্যই আপনি মালিকানার চেইন দেখে, আপনি ধারাবাহিকভাবে যে ডকুমেন্ট সেগুলি দেখেই তো আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন। তো এই যে সম্পত্তিটি ক্রয় করলেন, তার বিনিময়ে কিন্তু আপনি একটি দলিল পেয়েছেন। তো এই যে দলিলটা, এই দলিলটা পাওয়ার পরে যখন আপনি এসিল্যান্ড অফিস থেকে, অর্থাৎ উপজেলা ভূমি অফিস থেকে আপনার নামে নাম জারি করে নেবেন, তো নাম জারি করে নিলে আপনার সেই দাতার নামের সম্পত্তি আপনার নামে চলে আসবে। আপনার নামে চলে আসলে আপনি একক মালিকানা অর্জন করলেন। এই যে আপনার দুই ক্যাটাগরি, এই দুই ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরির কাগজ যদি আপনার 100% যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে আপনার যে কোনো 5 বছর, 10 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, এই সম্পত্তি হাতছাড়া, কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনার পরিপাটি, ডকুমেন্টস কিন্তু 100% আপনার কাছে আছে। যে কোনো ক্যাটাগরির এক ক্যাটাগরির কাগজ আপনার কাছে 100% আছে। আপনি আদালতের শরণাপন্ন হলে আপনার এই সম্পত্তি 100% দিয়ে দিবে। আমি এই জন্যই মোটরসাইকেলের ছবিটা দিয়েছি, যে দেখুন, মোটরসাইকেল হারিয়ে গেলে যদি প্রশাসন আপনাকে ফেরত এনে দেয়, তা আপনার জমি কাগজপত্র আপনার যদি সঠিক থাকে, তাহলে সেই সম্পত্তি যদি স্থাপনা তৈরি করে, সেই সম্পত্তি যদি কোনো রেকর্ড অন্যের নামে হয়ে থাকে, তাহলে আপনি বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা করবেন, বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে আপনার কাগজপত্র দেখে যারা দখলে আছে সেই সম্পত্তি কিন্তু আপনার ফেরত নিয়ে এসে দেবে। তো এইখানে একটি কথা আছে, আমাদের দেশে মামলা করলে অনেক সময় লেগে যায়। অনেকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর সেই 8 নম্বর ধারায় মামলা দিয়ে সম্পত্তি ফিরে পেতে চান। আপনারা জানেন যে এই আইনটি পাশ করছে, কিন্তু সেটার বিধিমালা পাশ করে না। বিধিমালা পাশ না করলে এই 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত বারবার বলতেছে বিধিমালা পাশ হয় নাই, যেহেতু এটা সিদ্ধান্ত 145 ধারায় দিবে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় একটি কথা বলে বুঝাতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বিধিমালা পাশ হয় নাই, সেহেতু আপনাদের অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আপনারা সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা অনুসরণ করেন, 42 ধারা অনুসরণ করেন। একজন আইনজীবীর কাছে গিয়ে আপনারা মকদ্দমা দিলে আপনারা কিন্তু সেই সম্পত্তি 5 বছর পরে হলেও কিন্তু আপনারা এই সম্পত্তি ফিরে পাবেন। কিন্তু আপনারা যদি অন্যত্র কোনো চেষ্টা করেন,
তাহলে এই সম্পত্তি ফিরে আনা মুশকিল, যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর আপনার 8 ধারার যে বিধান মানে বিধিমালা সেটি পাস হয় নাই। আমার ভিডিও দেখার পরে অনেকেই প্রশ্ন করবেন যে আমি অন্য ভিডিও করেছি যে একদিনে 3 মাস 6 মাসের মধ্যে জমি ফেরত পাওয়া, সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা ধারার মকদ্দমা, আলাদা ধারার বিষয়। যেমন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা, এইগুলি হচ্ছে হঠাৎ অপরাধ সংগঠিত হয়েছে, এখন অপরাধ সংগঠিত হয়েছে, এখনই ব্যবস্থা নেবে। এইটাই কিন্তু এই 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা, এই 6টি ধারা, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 2-এ এই আদেশটি তারা যে পরিপত্রটি জারি করেছে। তো এই বিষয়টা আপনারা আমার ভিডিও যারা দেখেন, ভিডিওটি স্কিপ করে যখন দেখেন তখন তারা কিছু কিছু বিষয় শুনে তারপরে তারা কমেন্টসে বিভিন্ন ধরনের কথা লাগে। যাদের প্রয়োজন তারা একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকের যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি 100% আমি চ্যালেঞ্জ করে ভিডিওটি করেছি যে আপনাদের যদি 2 ক্যাটাগরির কাগজ যদি 100% যদি পরিপাটি থাকে, নির্ভুল থাকে, আপনার সম্পত্তি 20 বছর যদি হয়ে যায় তাহলে এই সম্পত্তি আপনি ফিরে পাবেন 100% গ্যারান্টি। কারণ আদালত যখন জাজমেন্ট দেয় তখন যদি খতিয়ান মূলে দেয় তাহলে দেখবে আপনার সেই সিএস খতিয়ান, রায়তি স্থিতিবান, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, স্থায়ী মালিকানা, রায়তি স্থিতিবান, সেখান থেকে ধরে এসে আপনি যদি সম্পত্তি পান আপনাকে দিয়ে দেবে। আর একটা রেকর্ড আরেকজনের নামে হয়েছে ওটা ক্যান্সেল করে দেবে। আর দলিল মূলে যদি হয়ে থাকে, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলের সাথে মালিকানার চেইন ঠিক আছে সেটা দেখে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, আপনার দলিল দিয়ে নাম জারি করে আপনি যদি থাকেন, আপনার সম্পত্তি যদি অন্য কেউ জোর জবরদখল করে নেয় সেটা একটি ভূমিদস্যুতা করেছে, সে একটি অপরাধ করেছে, তার বিচার হবে, কিন্তু আপনার ডকুমেন্টস এবং আপনার সম্পত্তি কেউ নিতে পারবে না। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।